নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। মুখোমুখি অনুষ্ঠানে এমন একটা সময় এসে আমাদের এই অনুষ্ঠান যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো রাত দখলের কর্মসূচি শুরু হয়ে যাবে। সেটা শুধু রাত দখল নয়, সেই সঙ্গে সঙ্গে ভোট দখলও বটে। এই কর্মসূচি ডাকা হয়েছিল গত 14ই অগস্ট, অর্থাৎ অভয়ার মৃত্যুর 5 দিন পর। যেদিন আমরা জানতে পেয়েছিলাম 9ই অগস্ট, তারপর তার 5 দিন পর 14ই অগস্ট রাতভর কর্মসূচি চলেছিল। আর এবার 1 মাস পূর্ণ হওয়ার পর আবারও কর্মসূচি ডাকা হয়েছে। আদতে এমন একটা সময়ের মধ্যে আমরা রয়েছি, সেই সময়টাকে বলা যেতে পারে উপদ্রুত সময়। আর সেই উপদ্রুত সময়ে উপদ্রব আসবে, কিন্তু সেই উপদ্রবকে ঠিক কিভাবে তার মোকাবিলা করা যায়, সাধারণ মানুষ তার মোকাবিলা ঠিক কিভাবে করেন, সেদিকে আমাদের নজরে রাখতে হচ্ছে। এই মুহূর্তে আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, আমাদের সেদিকেই নজর রাখতে হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ, হয়তো সবসময় আমাদের প্রতিবাদের ভাষা রাস্তায় রাস্তায় মুখরিত হচ্ছে না গান, কবিতা, নাটক, নাচের মাধ্যমে, কিন্তু তবুও আমরা সেই প্রতিবাদটা জানাচ্ছি মনে মনে। আমরা হয়তো কখনো কখনো প্রতিবাদ জানাচ্ছি নীরবে। আর সেই প্রতিবাদ এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বিচার চাওয়ার যে আকাঙ্ক্ষাটা আমাদের মনের ভেতরে আমরা পুষছি, সেই বিচার চাওয়ার আকাঙ্ক্ষাটা আমাদের এখনও অবশ্যই মনের মধ্যে রাখতে হচ্ছে, লালন করতে হচ্ছে। এবং সেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে ভরসাটা রয়েছে, সেই ভরসা পাওয়া যাবে আগামীকাল সকালেই শুনানি শীর্ষ আদালতে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। রবিবারের সন্ধ্যায় এই অনুষ্ঠানে যখন আমরা সামনাসামনি হয়েছি, সেই সামনাসামনি হওয়াতে অবশ্যই কোনো একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই আজকের মুখোমুখি অনুষ্ঠান তাঁকে নিয়েই, তাঁর কাছ থেকে শুনবো এই উপদ্রুত সময় তো বটেই, এবং সেই সঙ্গে সঙ্গে সেই সময় তাঁর মনে কিভাবে প্রভাব ফেলেছে এবং তাঁর কাজ, এই সবটা মিলেই থাকবে আজকের মুখোমুখির আড্ডা। আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ, যে মানুষটির দীর্ঘদিন ধরে তার কবিতার সঙ্গে বসবাস, বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন প্রথিতযশা কবির সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপ, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে সাধারণ মানুষ কিন্তু খুব সাধারণভাবে, সাধারণ মানুষ বলতে আমি সাধারণ পাঠকের কথা বললাম, তারা কিন্তু খুব সহজেই এই কবিকে বুঝে নিতে পারেন। এমনটা নয় যে তার কবিতা বোঝা মানে তার কবিরা তো সাধারণত যোজন যোজন দূরের মানুষ হন, এই কবি কিন্তু তেমন কবি নন। এই কবি কিন্তু একেবারে ঘরের কাছের কবি, নিজের মনের কাছের কবি। কবি শিবাশিস মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত। শিবাশিসদা, স্বাগত জানাই আজকে মুখোমুখি অনুষ্ঠানে। শিবাশিসদার সঙ্গে আমার নিজের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাও যথেষ্ট ঘনিষ্ঠ। দীর্ঘদিনের একটা যাপন বলা যেতে পারে, এবং সেই যাপনের মধ্যে বারে বারেই উঠে এসেছে কবিতা। কবিতার মধ্যে দিয়ে পাঠকের কাছে পৌঁছন, কিন্তু এই সময়টা, যে উপদ্রুত সময়টার মধ্যে আমরা বসবাস করছি, সেখানে কবির কি কবিতার মধ্যে দিয়ে পাঠকের কাছে পৌঁছনোর কোথাও কোনো অসুবিধা হচ্ছে? কোথাও কি পৌঁছতে পারছো না? আমি এরকমটাই না, পারছি তো বটেই। কারণ যারা কবিতা লেখেন এবং যারা কবিতা পড়েন, তারাও তো সামাজিক মানুষ। ফলে সমাজের যে কোনো আলোড়ন থেকে, প্রেম থেকে, বিদ্রোহ থেকে, ঘৃণা থেকে, ক্রোধ থেকে তো কবিতা লেখা হয়। তো এখন যে সময় মানুষ, আমরা খুবই, তুমি উপদ্রুত শব্দটা খুব সঠিকভাবেই ব্যবহার করেছো, যে উপদ্রবের মধ্যে আমরা আছি, তার প্রতিবাদ এবং তার থেকে ত্রাণ, এই দুটো দিক নিয়ে আমরা আলোড়িত। এই আলোড়ন আমাদের লেখাচ্ছে। এই আলোড়িত হয়ে যে লেখাগুলি লিখছি, বড় কবিরাও লিখছেন, তাদের লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেসব কবিতা পড়ছেন, সেসব গান গাইছেন। যারা গায়ক, যারা প্রতিবাদের গান গাইছেন, সেই গান কণ্ঠে নিয়ে তুমি যেটা বলছো, রাস্তায় রাত জাগছেন তো লোকে। তো ফলে উপদ্রবের সময় তার থেকে ত্রাণ খোঁজার সময়টাও সৃষ্টিরই সময়। সৃষ্টির বাইরে হয় না কোথাও কিছু, যেমন জীবনের বাইরে হয় না। ফলে আমি তো লিখেছি, এই সময়ের প্রতিবাদে কবিতা লিখছি, সেই কবিতা লোকে পড়ছেন। ফেসবুক প্রোফাইলে, এখন তো ফেসবুক একটা জনপ্রিয় মাধ্যম, আমরা পোস্ট করছি, সেই লেখা লোকে পড়ছেন, ভালো মন্দ রিয়াকশান জানাচ্ছেন, এবং ভাবনা চিন্তা তো শেয়ার হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা তো, আমার সোদপুর অঞ্চলে বাড়ি, সেইখানে যেহেতু নির্যাতিতার ওখানেই বাড়ি এবং আশপাশে নানাভাবে আমাদের ওখানকার নাটকের দলগুলো, যারা গান করেন, যারা ছবি আঁকেন, তারা
ওই সোদপুর মোড়ের মাথায় রাতের পর রাত 14ই অক্টোবর তো ছিলই, 14ই অগাস্ট তো ছিলই, এবং তারপরেও আরো বেশ কয়েকদিন তারা দাঁড়িয়ে, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং আমাদের মতো প্রবীণরাও তো সেখানে অংশ নিচ্ছেন, আরো অনেকে নিচ্ছেন, এবং আগামীকালও তো যাব। অবশ্যই। একটা বিষয়ে শিবাশিস আমি তোমাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আচ্ছা না, তার আগে আমি একটুখানি ফেসবুকে একদম রিসেন্টলি তুমি একটা লেখা লিখেছো, সেইটা একটুখানি তোমার গলায় শুনতে চাইবো। সেইটা দেখি, তোমার অসংখ্য কবিতার মধ্যে থেকে একেবারে রিসেন্ট কবিতাগুলোর মধ্যে একটা। হ্যাঁ, সেইটা হচ্ছে যে একটা আমাকে ছবি খুব আলোড়িত করে, ওই হোয়াটসঅ্যাপেই আসা একটা ছবি, সেটা তলোয়ার হাতে একটি মেয়ে, সে দাঁড়িয়ে আছে এবং সে খুব দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তলোয়ার হাতে একটা মেয়ে, কোনো ঐতিহাসিক একটা চরিত্র ছবি যেমন আসে আর কি। তো সেইটা দেখে আমি একটা লেখা আমার মাথায় এসছে, খুব চটজলদি সেদিন এসছে, মুঠোয় ধরেছি তলোয়ার, আমাকে মারবে বলো আর, মিছিলে মিছিলে চলো আর, স্লোগানের সপাট তলোয়ার, লক্ষ লক্ষ ফলোয়ার, সবাই ধারালো তলোয়ার, আগুনের মতো জলোয়ার, শিরদাঁড়া হোক তলোয়ার। শিরদাঁড়া শব্দটা বারবার উঠে এসছে আমাদের এই যে, তো জানো, হ্যাঁ সেটাই, এবং কবিতাতেও চলে আসছে, তো কবিতাতেও চলে এসেছে ঠিক সেইভাবে, শিরদাঁড়া হোক তলোয়ার। আমাদের এই শিরদাঁড়াটা, মানে আমি আমার হঠাৎ করে মনে পড়ে গেল সেই কবিতাটার কথা, শিরদাঁড়াটা খুঁজছি, শঙ্খ সেই কবিতা, সেই কবিতা। না, সিদ্ধান্ত এখন প্রতীক হয়ে গেছে, বিশেষ করে ডাক্তারি ছাত্ররা যা কাণ্ড করেছেন, সিদ্ধান্তকে উপহার দিয়েছেন, ফলে আর মেরুদণ্ডের কথাটা বারবার উঠে আসছে, তো একদমই বারবার উঠে আসছে। আর ছোটবেলায় জীববিজ্ঞান পড়েছিলাম যখন, সেই সময় অমেরুদণ্ডী প্রাণীদের কথা পড়েছিলাম। কোথাও কোথাও আমাদের সমাজের মধ্যেও সেরকম মানুষজন দেখতে পাওয়া যায়, আমি তাদের কথা বলছি না, কিন্তু এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাইছি শিবাশিস দা, সেটা হচ্ছে যে একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা হচ্ছে এরকমটাই যে বিভিন্ন ক্ষেত্রের মানুষ রাস্তায় নামছেন, বিভিন্ন ক্ষেত্রের মানুষ একজোট হয়ে রাস্তায় নামছেন, কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ একজোট হয়ে রাস্তায় নামছেন, কি নির্মাতারা একজোট হয়ে নামছেন, সঙ্গীত শিল্পীরা নামছেন, অভিনেতারা নামছেন, বিভিন্ন মানুষজন সেক্টর সেক্টর ভাগ হয়ে নামছেন, কখনো কখনো তারা একজোট হয়েও নামছেন, একত্রে নামছেন রাস্তায়, এবং তারা নিজেদের মনের কথাটা, নিজেদের মনের যে খেদটা, সেই ক্ষোভটা, হতাশাটা প্রকাশ করছেন ভাষার মাধ্যমে বা স্লোগানের মাধ্যমে, স্লোগান নয়, স্লোগানের মাধ্যমে আর কি, যাই হোক। কিন্তু কবি সাহিত্যিকদের সেরকম ভাবে আলাদা করে পথে নামতে দেখা গেল না, তারা মিশে রয়েছেন। না, হয়েছে না, বা একাডেমি সামনে থেকে করেছেন তো। আমি নাম বলে দিচ্ছি, কবি মিতুল দত্ত, অদিতি বসু রায়, এরা সবাই মিলে, আরো অনেকে, আমি নাম সবটা নাম এই মুহূর্তে মধ্যে, অনেকে, প্রচুর, অরিজিৎ বাগচি টাকচি, তরুণ কবি, নানা বয়সের কবিরা দল বেঁধে নেমেছেন, একাডেমির সামনে থেকে মিছিল করেছেন, বাংলা একাডেমির সামনে জমায়েত করেছেন, মিছিল করেছেন, করছেন তারা। কিন্তু আমরা একটা বিষয়, আবৃত্তি শিল্পীরা করেছেন, হ্যাঁ, বাচিক শিল্পী, প্রতিদি বন্দ্যোপাধ্যায় বাচিক শিল্পী বললাম না আর কি, হ্যাঁ। কিন্তু বিষয়টা হচ্ছে যে কবিরাও করেছেন। এই যে পথে নামা, এই পথে নামাটা প্রথমবার আমরা দেখেছিলাম, মানে সংবাদ জগতে থাকাকালীন প্রথম দেখেছিলাম আমরা যে সুশীল সমাজ তারা নামছেন, এই নামে ডাকা হতো সুশীল সমাজ। পরবর্তীকালে সেই নামটা বদলে গেল বুদ্ধিজীবী মহল। এগুলো সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের দেওয়া শব্দ, এবং সেই শব্দবন্ধগুলো বারবার শিবাশিসদা উঠে এসছে। কিন্তু এই মুহূর্তে তুমি যদি একটু ফেসবুকটা খোলো, তুমি নিয়মিত ফেসবুক বা এই ধরনের যে সোশ্যাল সাইটগুলো আছে, সমাজ মাধ্যম, সেগুলোতে যথেষ্ট পরিচিত, যথেষ্ট তুমি সেগুলোতে তোমার পদচারণা আছে আর কি। কিন্তু সেখানে তুমি যদি দেখো, তাতে বুদ্ধিজীবী এই শব্দবন্ধটা কোথাও গালাগাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা এখন আর খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু আমি এখন নাগরিক সমাজ, এবারে যে আমি আলোড়ন দেখতে পাচ্ছি, নাগরিক সমাজ, জনজাগরণ ইত্যাদি শব্দগুলো বারবার আসছে, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, এই সব ধরনের শব্দগুলো আসছে না। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শব্দ, যদি তির্যক ভাবে ব্যবহার করা হয়, না হলে বা কেউ ভালোভাবে ব্যবহার করলে একটা শব্দতে আমাদের নিজের বুদ্ধিকে জীবিকায় ব্যবহার করে, যদি বুদ্ধিজীবী বলেন কি আর কি, সেটা কথা, ইন্টেলেকচুয়াল। হ্যাঁ, কিন্তু এটি যদি তির্যক বা খোঁচা হিসেবে ব্যবহার করা হয়, সেটা আপাতত ব্যবহার করা হচ্ছে না। কারণ আমি একটা কথা বলি, শুধু বুদ্ধিজীবী নয়, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী যারা এই যে বিভিন্ন ফ্রেটার্নিটি থেকে আসছেন, আন্দোলন করছেন, খুব ভালো ব্যাপার, কিন্তু সবাই না একটুখানি ভড়কে গিয়েছেন।
সাধারণ মানুষ যেভাবে আলোড়িত হয়ে অসংখ্য সংখ্যায়, সেটা আমি জানি না সমাজ মাধ্যমের কারণে কিনা তুমি উল্লেখ করেছো, এই যে এভাবে মানে নাবতে শুরু করেছেন, অংশ নিতে শুরু করেছেন, এইটা দেখে আমি তো বলবো এইটা দেখে উত্তেজিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, উদ্বোধিত হয়ে সবাই নামছেন। মানে বিভিন্ন ফ্রেটার্নিটি না নামলে মনে হচ্ছে আমরা কিছু করব না, শিল্পীরা করলেন, ডাক্তাররা কিছু করবে, ডাক্তাররা তো করবেনই সঙ্গত কারণে, শুরু থেকেই করছেন, শেষ পালেও করছেন। আমরা ফুটবলাররা করব না, খেলোয়াড়রা করব না, আমরা টেনিস খেলি আমরা করব না, আমরা আজ যে ছোট একটা মিছিল হলেও ছোট হলেও হয়েছে, আমরা আর্জেনা করব না, এটা তো ভালো দিক। সব ফ্র্যাটার্নিটির মানুষ আর্জেনা ভয়েস ওভার আর্টিস্টদের একটা ভয়েস ওভার আর্টিস্টরা করছেন। এবং মানে এটা কিন্তু প্রথম ওই 14ই আগস্টের রাত দখলের পর থেকে শুরু হয়েছে। যদিও তার আগে আমাদের একটা নাটক ছিল সোদপুরে 11ই আগস্ট, সেইখানে নির্যাতিতার পাড়া থেকে একদল মানুষ হাঁটতে হাঁটতে এসে আমাদের পানিহাটি লোক সংস্কৃতি ভবনে নাটক শুরুর আগে তারা প্রতিবাদ করেন। আমরা একটু ভরকে গিয়ে বললাম যে এরম আমাদের নাটকের নানান ওখানে নাটকের দলের মানুষজন সেখানে ছিলেন, সংস্কৃতি কর্মীরা তো একটু অগ্রণী ভূমিকা নেন। আমাদের 6:30টায় শো ছিল, 6:15 পর্যন্ত সেই 11ই আগস্ট, কিন্তু 14ই আগস্টের আগে সাধারণ মানুষ এসে তাদের সেই প্রতিবাদ সভা হলো। আমি একটু সামান্য সময় থাকতে পেরেছিলাম সেখানে, কারণ আমাকে মেকআপ নিতে ভেতরে চলে যেতে হয়েছিল। সেখানে তারা প্রতিবাদ করেন এবং তারপরে নাটকে ঢোকেন। এই যে সাধারণ মানুষের এই যে জাগরণটা, অংশগ্রহণটা, এইটা না এবারে আর বুদ্ধিজীবী, সুশীল সমাজ এইসব শব্দগুলোকে ঠেলে দিয়েছে। এইসব শব্দ আর খুব একটা হচ্ছে বটে, কিছু লোকের কথা তো বলবেই, কিন্তু যারা শুধু ধরো সুশীল সমাজে আক্রমণ করে ক্ষান্ত ছিল যে রাজনৈতিক মানুষেরা, যারা ক্ষমতায় থাকেন তারা তো প্রতিবাদ দেখলে খেপে যান, স্বাভাবিক কারণেই খেপে যান। আমার বিরুদ্ধে কথা বলছে কে রে, এত বড় সাহস, আমি এত ক্ষমতার অধিকারী, তার স্বাভাবিক রাগ হবে, রাগ হওয়াটাই স্বাভাবিক। তো তারা একটুখানি ব্যঙ্গ ট্যাঙ্গ এই ধরনের শব্দ দিয়ে করতেন, কিন্তু এবারে এমনভাবে মানুষে ইনভলভ হচ্ছেন, বারবার মাস মুভমেন্ট হয়ে গেছে। আর ওই শুধু সুশীলকে বা শুধু বুদ্ধিজীবীকে কোচা মেরে কোনো লাভ। আমি ঠিক এই জায়গাটা থেকে আরেকটা প্রশ্ন একটুখানি করতে চাইবো। বারাসাতে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেল, সেখানে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং সেখানকার যারা সাধারণ মানুষ তাদের মধ্যেও একাংশ বলছেন যে সেই মিছিলটা বা সেই জমায়েতটার মধ্যে বেশ কিছু মানুষ ছিলেন যারা নেশাগ্রস্ত অবস্থায় এসেছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই মিছিলের মধ্যে, ওই জমায়েতের মধ্যে ঢুকে পড়েছিলেন এবং সেখানে এসে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এই যে বিশৃঙ্খলাটা মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই যে বিশৃঙ্খলাটা, এটা মানুষ ভালোভাবে নিচ্ছেন না। সাধারণ মানুষ আমি একদম ফিল্ড রিপোর্ট বলছি, সাধারণ মানুষ কিন্তু এই যে রাস্তাটা দীর্ঘক্ষণ ধরে আটকে থাকছে এবং তার ফলে হয়তো বাড়ি ফিরতেও অনেকটা বিলম্ব হয়ে যাচ্ছে, কিংবা অনেকে হয়তো এই জমায়েতে যোগ দিচ্ছেন কিন্তু বাড়ি ফেরার কোনো আর উপায় থাকছে না তাকে সেই জায়গায় হয়তো রাত কাটাতে হচ্ছে। অনেকে দূর দূরান্ত থেকেও তো কলকাতায় আসেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা অসুবিধা হচ্ছে এবং একটা অসন্তোষ, চাপা অসন্তোষ দেখা যাচ্ছে। কিন্তু আদৌ আমি যে জায়গা থেকে প্রশ্নটা আসতে চাইছি তোমার কাছে, সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা হচ্ছে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে, গান কবিতার মাধ্যমে নিজের ভেতরের ক্ষোভটা, খেদটা বের করে দিচ্ছেন মানুষ, তাতে কি আদৌ কোনো লাভ হচ্ছে বা লাভ হবে? না, এটা লাভ লোকসানের জাস্টিসটা পাওয়া যাবে কি, যেটা দাবি লাভ লোকসানের কথা নয়, লাভ যে হচ্ছে তা ইতিমধ্যেই আমরা বুঝতে পেরেছি। জগদ্দল পাথরের মতো যে একটা অংশ ছিল যারা নানা রকম দুর্নীতিতে যুক্ত ছিল, যাদেরকে সরানোই যাচ্ছিল না, তাদেরকে আস্তে আস্তে সরানো হতে শুরু করেছেন শাসক গোষ্ঠী। শাসকেরাই তো সরাননি। এই 3 মাস আগে মামলা করেও যে থানা বলছেন ক্লিন চিট দিচ্ছেন, থানা মানে তো মূল প্রশাসনের অন্তর্গত, সেইখান থেকেই একদম মূল কেন্দ্র স্বাস্থ্য ভবন থেকে তাদের সরানো হতে শুরু হয়েছে। লাভ যে একবারে হচ্ছে না তা না, হচ্ছে তো বটেই। তারপরে সবাই ভয় পেতে শুরু করেছেন, এই যে থ্রেট কালচার, হুমকি, এগুলো কমতে শুরু করেছে। এই ফল আমরা দেখছি। এখন দেখো যে কোনো একটা জনজাগরণ হচ্ছে এবং কোনো লিডারশিপ নেই তো যে অমুক লোকটা পুরোটা কন্ট্রোল করছে, ব্যাপারটা এরকম নয় বলে। এখন আমি মনে করছি রাত 10টা অবধি আটকাবো, কেউ একটা গানের দল সে মনে করছে আমি রাত্রি 1:30 অবধি গাইবো। এই ধরনের কিছু সমস্যা হচ্ছে, হবে। এটা একটু রাতের দিকে করলে বোধহয় ভালো হয়। অফিস যাত্রীরা বাড়ি ফিরে যাবেন, কলকাতা থেকে যারা বাইরে থেকে আসেন তারা ট্রেন ধরে বেরিয়ে চলে যাবেন 10:30-10টার মধ্যে। এই তারপর থেকে এই যে রাত দখল, একটু রাতের দিকে
যদি হয় বা ভোর, হ্যাঁ সেই সময়টা তো কেউ করে না। ঠিক। তবে আমি এক আধ দিন থেকে দেখেছি যে ধর যদি অ্যাম্বুলেন্সের গাড়ি আসে, একজন অসুস্থ মানুষকে অটো করে নিয়ে যাওয়া হচ্ছিল, এই জনতাই কিন্তু তাদের পথ করে দিচ্ছে। রাইট। কোনো পুলিশরা একটু দূরে দাঁড়িয়ে আছেন, পুলিশরা সাধারণত এই ইয়েতে মানে হস্তক্ষেপ করছেন না, একটু দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু জনতাই তাদের পথ করে দিচ্ছেন। একদম। যেটা আমরা রাজনৈতিক দলের মিছিলে অনেক সময় দেখি না, অনেক সময় দেখতে পাই না, অনেক সময় কেন মিটিং মিছিল তো আজকে কলকাতায় নতুন না, যে নাগরিক সমাজ করছে বলে কলকাতার নামই মিছিল নগরী, সেটাই। এখনো খবরে কাগজে খবর বেরোয় যে কালকে একটা অ্যাম্বুলেন্স আটকে গেল, যেতে পারলো না। কিন্তু আমি ঠিক এই জায়গা থেকে এই বিষয়ের সামারটা করবো এই জায়গা থেকে, যে ধরা যাক একটা সাধারণ মানুষ, গণতান্ত্রিক দেশ, সেখানে মিছিল করছেন, জমায়েত করছেন, পুলিশ পারমিশন রয়েছে, পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, সেখানে আমি গেলাম, আমাকে কেউ হয়তো পছন্দ করলেন না, আমাকে ধাক্কাধাক্কি করে চড়থাপ্পড় মেরে গাড়িতে তুলে দেওয়া হলো, গাড়ির কাঁচ ভাঙবার চেষ্টা করা হলো, ব্যাগ, ইট, জলের বোতল ইত্যাদি ছোড়া হলো এবং আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। এটা কি গণতন্ত্র? এগুলো খুব খারাপ হচ্ছে। এটা আদৌ গণতন্ত্র নয়। গণতন্ত্রের তো কোথাও একটা সীমা আছে, মাত্রা আছে। কারণ আমি গণতন্ত্র বলে আমাদের দর্শকরা বুঝতে পারলেন কোন ঘটনা। অবশ্যই আমরা বলছি না ঋতুপর্ণ সেনগুপ্তকে, ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে ওনার ওপরে করা হয়েছে এটা ঠিক হয়নি। উনি তো তারপরে অন্যান্য জায়গায় গিয়ে একটা মোমবাতি জ্বালছেন। এখন কবে কে কি বলেছেন তাই জন্য তার সারা জীবনের প্রতিবাদ করার অধিকার তার কেড়ে নেওয়া যায় না। আমি ধরো কোনো একটা ঘটনা রিয়াক্ট করিনি বা একদিন করিনি, আমার পরের দিন মনে হতে পারে যে না আমি ঠিক করিনি, আমি আজকে যাব মোমবাতি জ্বালতে, আমাকে বাধা দেবার অধিকার কার আছে? সংবিধান অধিকার দিচ্ছে। আমি আজকে করিনি, আমার মনটা সায় দেয়নি, কালকে দিচ্ছে। আমার মনে হচ্ছে না এত লোক নামছে, এবার আমার নামা উচিত, আমি না নামলে বিচ্ছিন্ন হয়ে থাকবো, আমি সবার সঙ্গে মিলবো, নামবো। আমার যদি আজকে ইচ্ছে করে আমি নামতে পারবো না, কালকে নামিনি বলে, এটা কোনো যুক্তি নাকি? এটা খুব ভুল কাজ হয়েছে। এই ধরনের কাজ না হওয়াই ভালো। তাহলে আবার আন্দোলনের উপর সব মানুষের যে আন্তরিকতাটা আছে, সমর্থনটা আছে, সেটা কমতে শুরু, স্বতঃস্ফূর্তটা কমে যাবে। ওরে বাবা আমি আবার যাব, কেউ কিছু বলবে না তো, এইটা মনে আসবে। এটা হওয়া ঠিক না। সেটাই আসলে এটাই হয়। শিবাশিসদা বললেন যে এই যে লিডারশিপ, সামনে কেউ একটা এই আন্দোলনটাকে পরিচালনা করছেন এরকম তো নয়, আসলে জনগণই গোটা ব্যাপারটা দেখছে। সেই কারণে এইরকম ছোটখাটো না, ছোট ঘটনা বলবো না, এই ধরনের ঘটনা ঘটে যায় আর কি। আমি একটা কবিতা মানে যখন প্রথমবার পড়েছিলাম শিবাশিসদার, সেই কবিতাটা আমার মানে হৃৎপিণ্ডটাকে মনে হয়েছিল গলার কাছে উঠে এসছে আর কি। সেই কবিতাটা, এই ঘটনা, এই অভয়ার নির্যাতনের ঘটনা, তাকে হত্যার ঘটনা যখন সামনে এলো, তারপরেই একবার আবার ফেসবুকে রিপোস্ট করেছিলেন শিবাশিসদা। আমি সেই কবিতাটা একবার একটু শুনতে চাইবো, ইটভাটায় গণধর্ষণ। হ্যাঁ, এটা অনেক আগে লেখা, অনেক আগে। সত্যি বলতে কি এই বর্তমান সরকার তাদেরও আসার আগে লেখা। এবং আমি এটা এই বলে ফেসবুকে পোস্ট করেছি যে আর কতবার এই একই কবিতা আমাকে পোস্ট করে যেতে হবে। এই যে বীরেন চট্টোপাধ্যায়ের কবিতা আছে না, রাজা সেজায় রাজা বদলায়, শুধু কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। এই কি তাহলে সত্য হলো? কবিতা কি এইভাবেই সত্যকে দেখতে পায়? যাই হোক, আমার একটা অনেক আগের লেখা, কিন্তু আজও দেখছি সেই লেখাটাকে আমাকে পোস্ট করে যেতে হয় বারবার। একটা ঘটনা ঘটলে দুঃখের বিষয়। পড়ি কবিতাটা। ইটভাটায় গণধর্ষণ। ইটভাটায় ধর্ষণের খবরে সবাই, থানা ঘিরলে বড়বাবু তুলেছেন হাই। দিনে রক্ত খায় জানি, রাত্রিরেও খায়, হাবিলদার 3 লাথি মারোগে পাছায়। শক্ত হাতে বেঁধে নিয়ে বুট জুতোর ফিতে, ধোঁয়া ছেড়ে একটা জিপ গেল ডিউটিতে। গিয়ে দেখে 3টে মেয়ে ভোর রাতেই লাশ, খুনিরা পানীয় ঢেলে ভেঙেছে গেলাস। শুনশান আকাশ, শুধু চিল শকুন ওড়ে, শুকনো পাতা লেগে আছে গাছের শিকড়ে। শুধু একটা শুকনো পাতা খুঁজতে খুঁজতে যায়, বন্দুকের নলে কারা নিরোধ পড়ায়। ঝাঁঝালো রাগের কবিতা, ঝাঁঝালো রাগের অনেক ছোটবেলায় লেখা তো, সেটাই রাগটা ফুটে শব্দের মধ্যে দিয়ে। আসলে আমি একদম শুরুতেই বলেছিলাম যে আমরা এতটা উদ্দ্রুত একটা সময়ের মধ্যে বসবাস করছি, যেখানে আমি একদম শুরুতেই জিজ্ঞেস করেছিলাম যে এই রাগ থেকে, এই ক্ষোভ থেকে, এই খেদ থেকে কবিতার জন্ম হয়। গতকাল আমরা একজন
মানুষের জন্মদিন পেরিয়ে এসেছি। 1934-এর 7ই সেপ্টেম্বর তার জন্ম হয়েছিল। 2012-তেই তাকে আমরা হারিয়েছি। খুব কাছের মানুষ, খুব কাছের একজন কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তার জন্মদিন ছিল গতকাল। আমরা পেরিয়ে এলাম আবার 90, মানে বেঁচে থাকলে 90 বছর বয়স হতো আর কি, আর 10টা বছর শতবর্ষ হওয়ার পথে। আমি একটুখানি জানতে চাইবো শিবাশিস দা, তোমার সঙ্গে তো সুনীলদার খুব খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমার সঙ্গে সামান্য ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর সেই একবার দুবার তোমার সঙ্গে দেখা হতো, সামান্য ঘনিষ্ঠ সম্পর্কেই এক ভদ্রলোক বৌদিকে নিয়ে, মানে সাথী বৌদিকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, কোনো একটি নিমন্ত্রণ আছে, আমন্ত্রণ, সেখানে যেতে হবে সময়ে। আমি দেরি করেছি, অধম রিপোর্টার, এবং দেরি করেছি তার কাছে যেতে। তার একটা ইন্টারভিউ ছোট্ট নেওয়ার দরকার ছিল। গ্যারাজে বসে, যারা ওর বাড়িতে গিয়েছেন তারা জানেন, ম্যান্ডেভিলা গার্ডেন্স গ্যারেজে বসে তিনি বললেন সবাইকে, মানে ওখানে যারা ছিলেন আর কি, তাদেরকে বললেন আমার পেছনে একটা কিছু দিয়ে দাও যাতে আমি এখানে বসে ইন্টারভিউটা দিতে পারি। ওইখানে গ্যারেজে বসে ভদ্রলোক ইন্টারভিউ দিচ্ছেন, আমি ভাবতে পারি না ওই স্ট্যাচারের একজন মানুষ আন্তর্জাতিক খ্যাতি সবাইকে এন্টারটেইন করতেন, সবাইকে, মানে সারা ভারতবর্ষ জুড়ে তিনি তো সাহিত্য একাডেমির সভাপতি হিসেবে তার অত লেখা চাপ, অত এত সংগঠন করতেন সবাইকে, এবং যে যখন গেছেন কাউকে নিরাশ করেননি, না বলেননি। দেখেছো তো, তুমিও বেরিয়ে যাবেন কিন্তু তোমাকে একটা সাক্ষাৎ, মানে ওইটুকু কাজ তিনি করে দিয়ে গেছেন। সুনীলের কাছ থেকে শিখেছি অনেক। আমরা লেখা তো শিখেইছি, কবিতা তো শিখেইছি। অনেকে ভাবেন সুনীলদা মানেই বোধহয় শুধু পান ভোজন আর হই হুল্লোড়ের আসর, বিষয়টা তা না। কবিতায় আদমাত্রা কিভাবে ব্যবহার করব কি করব না, সেই নিয়েও যেমন কথা হয়েছে। সারা ভারতের সাহিত্য, বিশেষ করে ভারতের অন্যান্য প্রদেশের সাহিত্য তিনি নাম করে করে, এই ছেলেটা নতুন লিখছে উড়িষ্যায়, সৌভাগ্য মিশ্র বলে একজন, পড়ো তার কবিতা পড়ো, মানে এইভাবে। আসামের ওই ছেলেটার বাচ্চা ছেলে তখন সমীর তাঁতি, উনি নাম বললেন, এদের লেখা পড়েছো, মানে এইভাবে সর্বভারতীয় সাহিত্য, বড় অশোক বাজপেয়ী মতো বন্ধু ছিলেন ইত্যাদি, সর্বভারতীয় সাহিত্য এবং সারা পৃথিবীর সাহিত্য। মানে পামুকের নাম আমি প্রথম শুনি সুনীলদার কাছে একটা আড্ডায়, এইভাবে আর কি। এইভাবে আমরা শিখেছি সুনীলদার কাছে। আড্ডা তো মেরেইছি। তিনি কখনোই ওই গুরুবাদে বিশ্বাস করতেন না, যে সুনীলদা একটা পালপিট, একটা আসনের ওপর থেকে সারমন দেবেন, আমরা নিচে দাঁড়িয়ে করব, তেমন না। সুনীলদা ছিলেন বন্ধু। ওই যে কাকা জ্যাঠা ইত্যাদি বললে খুব একটা রেগে যেতেন, সুনীল দাই বলতে হতো, তুমি জানো। সুনীলদা ডাকটাই সুনীলদার পছন্দ ছিল। তো সুনীলদার আজকেই 7ই সেপ্টেম্বর জন্মদিন, এটা বোধহয় তোমরা আগামীকাল সম্প্রচারিত হবে অনুষ্ঠান। তো যাই হোক, সুনীলদার জন্মদিনকে ঘিরেই তো আমরা আপাতত আছি, সেপ্টেম্বর সুনীলদার জন্ম মাস। একটা কথা বলি, আমাদের মধ্যে খুব একটা সংশয় আছে, এইটা যেহেতু একটা নিউজ চ্যানেল বলি, সুনীলদা কিন্তু সিঙ্গুরে যে কাণ্ড ঘটেছিল সেইটাকে সুনীলদা সমর্থন করেননি। সুনীলদা বলতেন যে আমার ভালো লাগেনি, কিন্তু নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল সুনীলদা কিন্তু তীব্রভাবে তারতে আপত্তি জানিয়েছিলেন। অনেকে এটা বুঝতে পারে না বা একটা ভুল ধারণা আছে, কিন্তু নন্দীগ্রামের ঘটনাটাকে সুনীলদা সাপোর্ট করেননি আগের সরকারের আমলে, কিন্তু সিঙ্গুরে যেটা ঘটেছিল সেটা সুনীলদা বলেছেন এটা ঠিক হলো না। বাংলার ক্ষেত্রে এই সিঙ্গুরের এদের কারখানাটা হওয়া দরকার ছিল। আমি সূক্ষ্ম তর্কে ঠিক আছে তোমাদের সঙ্গে যাবো না ইত্যাদি। তো যাও, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের সময় তো আমরা ঝাঁপিয়ে পড়ে কবিতা লিখেছি, সেসব কবিতা চেপেছি, কৃত্তিবাসে জমা দিয়েছি। সুনীলদা প্রথমবার চেপে দিয়েছেন, কিছু বলেননি। দ্বিতীয়বারও দিয়েছি। সুনীলদা একটু ভুরু কুঁচকে দেখে বললেন হ্যাঁ ঠিক আছে তুমি দিয়েছো। 3 মাস অন্তর কৃত্তিবাস বেরোতো, তো 3 মাস পরেও যখন প্রতিবাদের কবিতা আবার দিলাম গিয়ে, তখন ঘটনা ঘটে গেছে, 6-7 মাস হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে ইত্যাদি। প্রথম হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন। তখনও যখন ঝাঁঝালো ওইরকম বিদ্রোহের কবিতা দিচ্ছি, সুনীলদা দেখে বললেন হ্যাঁ ঠিক আছে দিচ্ছ, চেপে দিচ্ছি, তবে প্রেমের কবিতা লিখতে ভুলে যেও না যেন। এইটা আমাদের একটা খুব আজীবনের একটা শিক্ষা। ফলে সুনীলদার জন্মদিনের আবহে দাঁড়িয়ে সুনীলদারই একটা প্রেমের কবিতা পড়ে আমরা শ্রদ্ধা জানাই সুনীলদাকে, নাকি? হ্যাঁ, শোনাও, শুনি। সুনীলদার একটা অতি বিখ্যাত কবিতা, জন্ম হয় না মৃত্যু হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, 3-4টে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্ত ধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি।
কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবুও আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো জন্ম হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। অসাধারণ। বহুবার পড়া, বহুবার শোনা, কিন্তু তবুও আজকে একটু অন্যরকম লাগলো। একটা বিষয়ে একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে যে সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছেন এমন একজন মানুষ, মানে আমার চোখের সামনে দেখা এমন একজন মানুষ, যে মানুষটির পদ্য লিখেছেন, মানে কবিতা লিখেছেন এবং লিখে সর্বশ্রেষ্ঠ হয়েছেন, সর্বজনপ্রিয় হয়েছেন। গদ্য লিখেছেন যখন, তখনও সর্বজনপ্রিয় হয়েছেন। আমি মানে এই প্রসঙ্গে একটুখানি সুনীল গঙ্গোপাধ্যায়ের গদ্য সম্পর্কে জানতে চাইব। গদ্য তো লিখেছেন, অনেক কবি গদ্য লিখেছেন, প্রচুর গদ্য লিখেছেন, এমনকি জীবনানন্দ দাশও লিখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের গদ্যটাও, মানে গদ্য লিখেও সেরা হয়েছেন। হ্যাঁ, বটেই তো, বটেই। সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি বিক্রির লেখক হয়েছে এবং প্রচুর লিখেছেন, অসংখ্য। রবীন্দ্রনাথের পর সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছেন একমাত্র মানুষ, অত ভলিউম কারণ নেই। একদম গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ছোটদের জন্য লিখেছেন, কিশোরদের জন্য লিখেছেন। সন্তু কাকাবাবু সৃষ্টি করেছেন অমর চরিত্র, নীললোহিত রাইট, একদম। এবং অমর চরিত্র নীরাও হয়ে গিয়েছে তার কবিতার মাধ্যমে। তো এই জায়গাটা থেকে আমি একটুখানি, আমি মূল্যায়ন করতে বলছি না, অবশ্যই না, কিন্তু তবু সেটা আমি জানতে চাই, মানে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে একজন কবি হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে তোমার ঠিক কি মনে হয়, এটা বিরল প্রতিভার মানুষ ছিলেন? বটেই তো। সুনীল গঙ্গোপাধ্যায়রা ক্ষণজন্মা, এরা প্রতি মুহূর্তে, প্রতি সময়ে জন্মান না। ইতিমধ্যেই সুনীলদা চলে যাওয়ার পর আমরা তার অভাব বোধ করতে শুরু করেছি। এই যে তার প্রচুর বিক্রি, তাকে নিয়ে প্রচুর কাজ হয়েছে। গৌতম ঘোষ ডকুমেন্টারি বানিয়েছেন, সুনীলদার দুটো নাটক, সুনীল গঙ্গোপাধ্যায় বলে একটা নাটক হয়েছে, আমাদের কবিবন্ধু চিরঞ্জীব বসু করেছেন। সুনীলদার একটা কাব্য নাটক তো আমরা অভিনয় করি। আজকেই সুনীলদার জন্মদিনে একটা বড় অনুষ্ঠান আছে। সুনীলদার নাটক, যেটা জোচনা কুমারী বহুদিন আগে অন্য থিয়েটার করেছিল, সেটা নতুন করে আবার পূর্ব পশ্চিম অভিনয় করছে। সুনীলদার পূর্ব পশ্চিম, জোচনা কুমারী নাটকটা পূর্ব পশ্চিম অভিনয় করছে। সেখানে সুভাষিস মুখোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্য, সৌমিত্র মিত্র এরা অভিনয় করছেন। কলকাতা এখনো চলছে, এর শো চলছে। ফলে সুনীলদা ইজ ভেরি মাচ হিয়ার। সুনীলদার এই পডকাস্ট আজকেই একটা আছে, এই একটা বিখ্যাত ইয়েদের, তোমাদের এখানে হয়তো নাম টাম বলা যাবে না, বিখ্যাত একটা সংবাদ সংস্থা, সুনীলদাই সেখানে লিখে চলছেন। সুনীলদা সব বই তারা বার করেছেন। সুনীলদার একটা গল্প নিয়ে পডকাস্ট করছেন, তারা সেখানে সেই গল্পটা পড়বেন। মীরের মতো জনপ্রিয় একজন অভিনেতা, কণ্ঠের যিনি কাজ করেন, মীর তো এইসব ব্যাপারে এক নম্বর। মীর পড়ছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা গল্প, মানে এখনো ব্যবসায়িকভাবে জনপ্রিয় করবার জন্যে মীরের মতো একজন সঞ্চালক যেমন দরকার হচ্ছে, তেমনি ওই বিখ্যাত সংস্থাটির সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প দরকার হচ্ছে। এই থেকেই তো বোঝা যায় মানুষ কতটা তাকে ভালোবাসেন। এখনো পর্যন্ত একেবারে বর্তমান, সশরীরে না হলেও লেখার মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে বর্তমান। ঠিক। আমি শিবশ্রীদা আজকের আড্ডার প্রায় একেবারে শেষ জায়গায় এসে উপস্থিত হয়েছি, মানে শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আজকের আড্ডার। কিন্তু আমি এই জায়গা থেকে একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে যে সামনে পুজো, এবং সেটা একটা মানে মেগা উৎসব বাঙালির, শুধুমাত্র এই রাজ্যে নয়, এই শহরে নয়, এটা গোটা পৃথিবী জুড়েই এই উৎসব চলতে থাকে। তো সেই উৎসবের ঠিক আগে এমন একটি ঘটনা ঘটে গেল। এই উৎসবটা তো শুধুমাত্র উৎসব নয়, বহু মানুষের রুটি রুজিও বটে। প্রায় মানে আরো বেশি হতে পারে, 60,000 কোটি টাকার একটা বিজনেস, বাণিজ্য হয়, ব্যবসা হয়। তো সেই জায়গাটা থেকে কেউ বলছেন যে এই উৎসবটা এবার বন্ধ করা দরকার, এই উৎসবের কোনো প্রয়োজন নেই, যে আবহের মধ্যে আমরা রয়েছি সেই আবহে উৎসবের কোনো প্রয়োজন নেই। একজন কি বলবো, একজন মানুষ হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে, সাহিত্যিকদের আমরা তো জানি কবি সাহিত্যিকদের অনুভূতিটা আরো বেশি প্রবল হয় সাধারণ মানুষের চাইতে। আমাদের অনুভূতিগুলো ভোঁতা হয়ে গিয়েছে। কিন্তু সেই জায়গার থেকে ঠিক কি মনে হচ্ছে, সত্যি সত্যি উৎসব বন্ধ করে দেওয়া উচিত, বা এই দুর্গাপুজোর যে জাঁকজমক সেটা কি বন্ধ করে দেওয়া উচিত? একদম জাঁকজমকবিহীনভাবে দুর্গাপুজো করা উচিত। কিন্তু তাহলেও কিন্তু এই গোটা ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ, যারা খেটে খান, সেই খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বেশ খানিকটা তাদের পেটে বেশ খানিকটা মার পড়বে। না, তুমি যে কথাগুলো বলছো, এই নিশ্চয়ই ভাবনার দাম আছে, এসব নিশ্চয়ই অনেকেই ভাবনা চিন্তা করছেন নিশ্চয়ই। তবে আমার একটা কথা মনে হয়, উৎসব তো একজন মানুষ,
বা একদল মানুষ, 10 জন মানুষ, 20 জন মানুষ ঠিক করে এই দুর্গাপুজোকে গণ উৎসবে পরিণত করেনি। এই যে বাঙালি যেভাবে অংশ নেয়, সেটা তো 2-4 জন লোকের মস্তিষ্ক প্রসূত বিষয় নয়। ঠিক। বাঙালি সমাজ শহর, গ্রাম, নগর, বিদেশ, প্রবাসী সবাই ঝাঁপিয়ে পড়ে অংশ নেয়। এখন বাঙালি যদি অংশ নেয়, সাধারণ মানুষ তারা যদি অংশ নেন, তারা যদি উৎসব প্রতি বছর যেমন পালন করেন তেমনভাবে পালন করেন, তাহলে কেউ আটকাতে পারবে না। আবার সাধারণ মানুষ যদি তার মনের ক্ষোভটা, দুঃখটা না ভুলে উৎসবটাকে তাদের মতো করে পালন করেন, তাহলেও কেউ কি সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন? এটা কয়েকজন চিন্তাবিদ, অর্থনীতিবিদ, এখানে ব্যবসা হয়, এখানে এই হয়, বা সরকারি দায়িত্বপ্রাপ্ত লোক, মানে এই জাতীয় সড়ক খুলে দেওয়ার জন্য 4টে লোককে ধাক্কা মারার কাজ এটা নয়। এটা একটা ব্যাপক জাতির অংশগ্রহণের ব্যাপার। তো এইটা আমি জানি না কি হবে। মানুষ যদি অংশ নেবে, তবে ধরো আমার যে বাড়িতে, তুমি উৎসবের কথা বলছো বটে, যে বাড়িতে একজন মারা যান, আমাদের বাঙালি প্রথা আছে অশৌচ, তারা সেভাবে পুজো আর্চা করতে যান ইত্যাদি, যারা মানেন তাদের তো এটা অংশ আছে, এটা আছে। তাই এই নির্যাতিতাকে যেভাবে মানুষ আমার মেয়ে, আমার বোন মনে করছে, তো সেইটা মনে করে মানুষ যদি বলে না আমি এবারে আমার অংশগ্রহণটাকে একটু ছোট করে রাখবো, মন খারাপ দিয়া মানে সাজিয়ে রাখবো, অংশ নেবে হয়তো, দুর্গা ঠাকুরের কাছে অঞ্জলি দেবে, কিন্তু তার হুল্লোড়টা যদি একটু সে কম করে, তাহলে আমি তাকে বাধা দেবো কি করে? অবশ্যই কে তাকে বাধা দেবে? একদম। আমি এই প্রসঙ্গে একটুখানি একটা সরকারি মিডিয়ার কথা বলতে পারি, সেটা হচ্ছে আকাশবাণী কলকাতা। সেক্ষেত্রে যদি কেউ, কোনো একজন রাষ্ট্রনেতা বা কোনো একজন বিশিষ্ট মানুষ তার প্রয়াণ হয়েছে এবং সেই সময় টোন ডাউন করতে বলা হয়, সেই টোন ডাউনের প্রসঙ্গটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। এই সরকার করেন একদম বিখ্যাত মানুষদের ক্ষেত্রে, একদম, কিন্তু এ তো সাধারণ মানুষ নিজেই, সাধারণ মানুষ টোন ডাউন হয়ে রয়েছেন ইতিমধ্যেই। তাকে কে টোন আপ করবে? এবং অনেকেই এরকমটা আমি জানি, মানে পরিচিত বা কাছে পিঠের মানুষজন, তারা এখনো পর্যন্ত ওই দুর্গাপুজোর আগে যে শপিংটা করতে হয় সেটা করে উঠতে পারেননি এখনো পর্যন্ত, কারণ মনের মধ্যে যে এই দুঃখটা রয়ে গেছে এবং ধাক্কাটা যেটা লেগেছে, সেই ধাক্কাটাকে এখনো পর্যন্ত পুরোপুরি নিতে পারেননি। কিন্তু তবুও পাড়ার মোড়ে যখন গণেশ পুজো হয়, তখন সেই গণেশ পুজোতে কিন্তু তারস্বরে মাইক্রোফোন বাজছে, শিবাশিস স্যার শুনতে পাচ্ছি, কিন্তু সেটা বন্ধ করাও মুশকিল। কেউ তো বাজাচ্ছেন সেটা, তো বন্ধ করবে কে? মানে ধরো একজন মানে 10 জন, 20 জন, 50 জন তার সঙ্গেও তো যুক্ত আছেন, তিনি ভাবছেন গণেশ পুজো করবেন, মাইক বাজিয়ে আটকাতে যাবে কে? মানে এইভাবে আমি বলছি যে ওইভাবে আটকানো যায় না, গলা টিপে কোনোভাবেই। মৌলবাদের তো কোনো জায়গা নেই, একটা আন্দোলন করছি বটে, আমি আমার দুঃখকে প্রকাশ করছি বটে, কিন্তু আমি মৌলবাদী হয়ে উঠলে মুশকিল। মানে কাউকে আমি পুজো করতে দেবো না, আমি দুঃখটা প্রকাশ করছি, কিন্তু তোমাকে আমি বাধ্য করতে পারি না দুঃখ প্রকাশ করতে। এটাই গণতন্ত্র। আমি এটাই বলতে চাইছিলাম, তোমাকে মোমবাতি জ্বালতে দেবো না, তোমাকে দুর্গা পুজো করতে দেবো না, তোমাকে মহালয়া বা জ্বালে শুনতে দেবো না, এই তো বলা যায় না, এটা মৌলবাদ হয়ে যায়। সুতরাং মৌলবাদ সেটাতেই দুষ্ট হওয়াটা বোধহয় খুব একটা উচিত হবে না। আর ঠিক সেই রকম ভাবেই তুমি জলশঙ্খ বাজিয়েছো বলে তোমাকে আমি প্রতিবাদ করতে আসতে দেবো না, তোমাকে আমি তাড়িয়ে ছাড়বো, সেটাও বোধহয় মৌলবাদের মতোই হয়ে যায়, মৌলবাদ হয়ে যায়। একদম, এটা একদম করা উচিত। আমার মনে হয় যে প্রতিবাদ চলতে থাকুক, কিন্তু সেই প্রতিবাদের ভাষায়, প্রতিবাদের ধরনে, প্রতিবাদের ভঙ্গিতে কোথাও কোথাও কোনো জায়গায় মিশে যাচ্ছে কোনো মানে ওই যে হয় না, একটা সুন্দর পানীয় তৈরি করলাম, সেই পানীয়র মধ্যে কিছু একটা ওই লেবুটা চিপতে গিয়ে হয়তো সেই লেবুর থেকে দুটো বীজ পড়ে গেল, পাতিলেবুর বীজ যদি মুখের মধ্যে যায়, সেটাতে যখন কামড় পড়ে তখন খুব তিতকুটে লাগে। সেই তিতকুটে ব্যাপারটা যাতে না হয়, সেই ব্যাপারটার দিকেও বোধহয় এই মুহূর্তে একটুখানি খেয়াল রাখার দরকার। তবে একটা কথা বলি, সেটা এতই ছোটখাটো 2-1টা ঘটনা ঘটেছে যে সার্বিক জনজাগরণ এবং সার্বিক অংশগ্রহণটাকে কোনোভাবেই ছোট করে দেখা যায়। একদম, এই ব্যাপক যে আন্দোলনটা, সেই ব্যাপক আন্দোলনে তেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের, এইটাকে ছোট করে দেখা যায় না। তবে ওইরকম 2-1টা ছোটখাটো ঘটনা অনভিপ্রেত না ঘটলেই ভালো, বাদ দিতে পারলেই ভালো। হ্যাঁ, আমাদের সঙ্গে আজকে ছিলেন আমাদের সঙ্গে কবি শিবাশিস মুখোপাধ্যায়। শিবাশিস দাকে ধন্যবাদ জানাবো না, শুধু জানাবো কৃতজ্ঞ আমরা, নমস্কার, তুমি সময় দেওয়ার জন্য। আমি অবশ্যই আমার সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক শিবাশিস দার, তাতে তুই এগুলোই চলে, মানে আমি তুই বলি না, আমি তুমিই বলি, দাদা আমাকে তুই বলে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার না হঠাৎ করে আজকে সকালে
সুধীন্দ্রনাথ দত্তের কবিতার কয়েকটা লাইন মাথার মধ্যে ঘুরছে। শুনি তুমি তো কবিতা খুব ভালো বলো। হাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপেও লাগবে না তাতে জোড়া, অসীম ক্ষুধায় শুধু কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া। আমার মনে হয় এটা বোধহয় আমাদেরও ভাববার সময় এসেছে। মনস্তাপ আমরা করছি উট পাখির মতন, উট পাখি কবিতার অংশ, উট পাখির মতন বালির মধ্যে মাথাটা গুঁজে রেখে ভাবছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমাকে সবাই দেখতে পাচ্ছে, আমার শরীরটা বাইরে রয়েছে। আর ঠিক সেই সুযোগে হঠাৎ করে মহাকাল এগিয়ে এসে আমার উপরে না হামলা করে, সেই ভয়টাও তো আমার মনের মধ্যে রয়েছে। সাধারণ মানুষ আমরা, আর সেই সাধারণ মানুষের মনের মধ্যে যে ভয়, সেই ভয়ে কিন্তু এই মুহূর্তে কাউকে কুড়ে কুড়ে খাচ্ছে, কাউকে আবার এই ভয়টাই কিন্তু কণ্ঠ ছাড়ো জোরে বলতে উদ্বুদ্ধ করছে। আর সেই কণ্ঠ ছাড়াটাই বোধহয় আমাদেরও কাজ। আমরাও সেই ছবিগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আজকেও সেরকমভাবেই কবির কণ্ঠে সেই বিষয়টাকে তুলে ধরবার চেষ্টা করলাম, কবির ভাবনায়। আর মুখোমুখি অনুষ্ঠান এই পর্যন্তই। আবারও সামনের সপ্তাহে দেখা হবে মুখোমুখিতে, রবিবার সন্ধ্যে ঠিক 7টায়। নমস্কার।